ওরা নাকি বলছে আবার সুপ্রিম কোর্টে যাবে। আবার কল্যাণ গাঙ্গুলি বলেছে আমি 5 মিনিটে সব সুপ্রিম কোর্টে গিয়ে ব্যবস্থা করে দেবো। আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে কিন্তু। আরে বাবা কল্যাণ বাবু, আপনি অভিজিৎ গাঙ্গুলি তো বউ কেন পালিয়েছে বলে চিন্তা করছেন? ওর বউ পালিয়ে যায়, ওর ঘরে কেউ থাকে না, কাজের লোকও থাকে না। পাগলামি হচ্ছে নাকি সব? সুপ্রিম কোর্টটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, আবার বাবার সম্পত্তি নাকি সুপ্রিম কোর্টটা? গেলেই সব পাপ ধুয়ে মুছে যাবে। দেখুন আজকের দিনে সবচেয়ে বেশি মনে পড়ছে যার মুখটি, তিনি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি ওই গেরুয়া রঙের দ্বারা আবৃত, এরকম একটা অভিযোগ বারবার শুনতে পেয়েছি। তা আজকে যে ভদ্রলোকরা রায় দিলেন, যে জাস্টিস মহোদয় রায় দিলেন, তারাও কি গেরুয়া রঙে আবৃত, নাকি সততার যা কিছু গল্প আসবে সব গেরুয়া রঙে আচ্ছাদিত হবে? গেরুয়া কি এতটাই অপবিত্র? যদি গেরুয়া রং লেগেই যায় তাহলে কি সততার মূল্যায়ন করা যাবে না? তাহলে কি এই 23,000+ যাদের নাম বাতিল হলো তারা সব পবিত্র ছিল? আমি জানি এই যে নির্বাচন, এই যে চাকরির তালিকা বাতিল হলো, এই শিক্ষকদের তালিকা বাতিল হলো, এর মধ্যে সবাই অযোগ্য নয়। আমি ইন্টারনাল সূত্রে যা খবর পেয়ে যা মূল্যায়ন করে জেনেছি যে এর মধ্যে প্রায় 11,000-এর মতো চাকরি, 11,000-এর মতো যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে। এই যে 26,000 বা 25,000 যাই বলুক যেটা হয়েছে, বাতিল হয়েছে যেটা, এর মধ্যে বাকিরা কিন্তু সৎপথেই আছে। তাদেরকে একটা 2 সপ্তাহ না কতটা সময় দিয়েছে। তারপরে নতুন একটা ফ্রেশ প্যানেল জারি হবে, যে প্যানেলগুলোতে তাদের নামগুলো থাকবে, স্বচ্ছ ক্যান্ডিডেটদের নামগুলো থাকবে। অর্থাৎ যেটা হলো, এই অস্বচ্ছ ব্যক্তিদের মূল্যায়িত করতে গিয়ে স্বচ্ছ লোকগুলো একটু হ্যারাসমেন্টের মধ্যে পড়লো, তাদেরও মর্যাদা কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। তারা তো কোনো পাপ করেনি, তারা তো সৎভাবেই পরীক্ষা দিয়েছে, সততার সাথেই চাকরি পেয়েছে। তাহলে এই হ্যারাসমেন্টের মধ্যে, এই অসম্মানের মধ্যে, এই গ্লানির মধ্যে, এই দীর্ঘসূত্রিতার মধ্যে, এই সংকটের মধ্যে তাদেরও পড়তে হলো, এটাও একটা বিড়ম্বনা বলতে পারেন। এর জন্য কারা কারা দায়ী? আমি পরিষ্কার কথা বলছি, যে শিক্ষকদের কথা বলা হয়েছে ঠিক তো, চুরি করাও যেমন পাপ, চুরিকে প্রশ্রয় দেওয়া তেমন পাপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা চুরি করে চাকরিটা পেল, তাদের চাকরি যেমন যাচ্ছে, তাদের বিগত 7-8 বছর ধরে যে বেতন সেটা যেমন দিতে হচ্ছে, এবং দিতে হবে কীভাবে 12% সুদ সহ। বিভিন্ন জেলার ডিএমদের অর্ডার দেওয়া হয়েছে 2 সপ্তাহের মধ্যে সেই বন্দোবস্ত করতে, যেন সুদ সহ ফেরত দেয়। আমি একটা বড় সংকটের জায়গায় বলছি, যারা ঘটিবাটি বিক্রি করে এই চাকরি কিনেছিল, অসৎ পথই কিনেছিল। আমাকে এমন বেশ কিছু লোক একসময় বলেছিল, মনে আছে, বাম আমলে, আমাদের সোর্স করা আছে, চাকরি হয়ে যাবে। তারা টাকা পয়সা, দক্ষিণ চব্বিশ খুব চলে, এটা মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ খুব চলে, এগুলো সব টাকা পয়সা দিয়ে চাকরি নাকি পাওয়া যায়। তো গোটা বাম জমানো জুড়ে এটা আমরা দেখিনি, একটা প্রমাণ হয়নি। এখনকার যে জমানা, মানে আমাদের মাননীয়ার জমানা, যে ওটা না দিয়ে চাকরি হচ্ছে, এটাই যেন একটা দুষ্কর ব্যাপার। টাকা না দিয়ে চাকরি হয়ে গেল, ঘুষ না দিয়ে চাকরি হয়ে গেল, কারবারি না দিয়ে চাকরি হয়ে গেল, মানে এটাই বিস্ময়কর, মানে যা আমরা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে যে লোকগুলো টাকা দিয়ে চাকরি পেল, তাদের মধ্যে একটা অংশ হয়তো যদি খুব অনুকূল পরিস্থিতি থাকতো, খুব নিশ্চয়তা থাকতো, হয়তো টাকা দিত না। কেউ তাকে প্রলোভন দিয়েছে যে তোদের চাকরি এমনিতে হবে না, কিছু টাকা দিয়ে হবে। বাঙালি জাতি যারা 500-1000 টাকায় বিক্রি হয়, যারা 500 টাকায় বিক্রি হয়, তারা একটা চাকরি পাওয়ার জন্য কিছু টাকা দেবে, এটাই একটা লোভী সেকশনের তো এটাই লক্ষ্য। অনেকে বলছে যে ভোটে দুর্নীতি খুব বড় ইস্যু কি? আমার তো মনে হয় না দুর্নীতি খুব বড় ইস্যু। এখন এই চাঁদ ভোটের আগে এতগুলো লোকের চাকরি বাতিল হয়ে যাওয়াটা হয়তো ইস্যু হবে, মানে বড্ড গায়ে লাগছে, কারণ গ্রাম অঞ্চল তার এফেক্ট হবে। এবার এই লোকদের যখন চাকরি চলে যাবে, এবং তাদের সবচেয়ে বড় কথা, চাকরি চলে গেল, তাদেরকে টোটাল বেতনের টাকা সুদ সহ ফেরত দিতে হবে। প্রশ্ন হচ্ছে টাকাটা পাবে কে, টাকাটা কোথায় যাবে? আমার যুক্তি বলে টাকাটা সেখানে যাবে,
ওদের এই অবৈধ চাকরি পাওয়ার জন্য যে সকল বৈধ ব্যক্তিরা চাকরি পায়নি, যারা গান্ধী মূর্তির পাদদেশে, যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, তাদেরকে সুদ সহ ওই টাকাটা ফেরত দিতে হবে। স্কুলে যায়নি তারা, চাকরি তাদের নিয়োগ হয়নি, কিন্তু তাদের যে বঞ্চিত করা হয়েছিল, তাদের যে এত কষ্ট ক্লেশ সহ্য করতে হয়েছে, তাদেরকে যে দীর্ঘ প্রায় 1100 দিন, 1100 দিনের বেশি দিন ধরে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে। কাউকে 500 দিন, কাউকে 600 দিন, কাউকে 1100 দিন গাছতলায় বসে থাকতে হয়েছে, অনশন করতে হয়েছে, কাঁদতে হয়েছে, মাথা ন্যাড়া হতে হয়েছে, ছটকাছটি করতে হয়েছে, কেউ কেউ মারা গেছে, শিশু কাঁদছে বাড়িতে, মা ছটকাচ্ছে গাছের তলায়। এমন অজস্র ঘটনা, কতজন আমার কাছে কেঁদেছে। আমি গান্ধী মূর্তি পাদদেশে যারা বসে আছে তাদের মুখটা মনে পড়ে, তাদের সবচেয়ে প্রথম আমিই গিয়েছিলাম, মনে পড়ে। কোনো টিভি চ্যানেল তখন ঠিক যায়নি। ওই সকল যে পলিটিক্যাল দলগুলো এখন হই হই করছে, তারা কেন করছে জানি তো। কেউ কেউ চাইছে ওরা মরে যাক, ওদের ডেড বডি নিয়ে খেলবে। আমার দেখা আছে, আমার চেনা আছে এদের। শুধুমাত্র টিআরপি নিতে যায়, মিডিয়া যাবে তাকে 2টো টিআরপি দেবে। কিছু লোকের না কারো সর্বনাশ হয়েছে, কারো পৌষ মাসও হয়েছে। 2-1জন অ্যাডভোকেটকে চিনি যারা লাল হয়ে গেছে, ফুলে ফেপে লাল। কেউ কেউ কয়েক কোটি টাকার মালিক হয়েছে, শুধু ওই অসহায় লোকদের কাছে টাকা নিয়ে আমি প্রমাণ দিয়ে দেবো। আমার কাছে এই মতো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে মাত্র। কেউ 40 লাখ টাকা নিয়েছে, কেউ 60 লাখ টাকা নিয়েছে, কারো মারুতি অল্টো 800 ছিল, হয়ে গেল মার্সিডিজ। শুধু কাদের কল্যাণে? ওই গাছের তলায় বসে থাকা অসহায় শিক্ষকদের কল্যাণে। তাদের টাকায় ভরে গেছে, তাদের জীবন গেছে, চাকরি গেছে, সময় গেছে, যৌবন গেছে, টাকাও গেছে। লাভ হয়েছে কার কার? লাভ হয়েছে সরকারের, দীর্ঘদিন বেতন দিতে হয়নি। লাভ হয়েছে কার? কাটমানি যারা দিয়েছে তাদের, আর কাটমানি যারা নিয়েছে তাদের। লাভ হয়েছে কার? যারা ওই বেনিয়া গ্রুপ, রাজনৈতিক বেনিয়া, যারা আসলে তাদের কল্যাণ চায়নি, মুখে কল্যাণ চেয়েছে, টিআরপির মাধ্যমে রাজনৈতিক ফয়দা লুটতে চেয়েছে। লাভ হয়েছে কার? কিছু অ্যাডভোকেটদের। লাভ হয়েছে কার? যারা সকল সমাজকর্মী বলে দাবি করে। ভাই আমাকে ওই দলে ফেলবেন না, আমি কখনো ওটা ভাবিনি। আমি দিনের পর দিন ওদের পাশে গিয়ে প্রকৃত পরামর্শ দিয়েছি। আমি সেই লোক যে ওদের জন্য বার্তবাবুর ঘরে গেছি, মানে ঘরে মানে বিকাশ ভবনে গেছি ওদের জন্য। আমি আমাদের বিধানসভায় দৌড়েছি, বার্তবাবুকে বোঝাতে খুব কাছের না, ঘনিষ্ঠ নেই, ওই দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বরঞ্চ বিরোধী বলে গোটা পশ্চিমবঙ্গ সরকার জানে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে এটা। তারপরেও বার্তবাবুকে ধরতে গেছিলাম আমি, যে ওদের ব্যবস্থা করে দিন, ওদের চোখের জলটা মোছান। আমি তো আর আদালতে নেই, আমি তো অভিজিৎ গাঙ্গুলি নয় যে ভার্ডিক্ট দেবো, রায় দেবো। আমি অতি সাধারণ একটা বঙ্গবাসী, আমি শিক্ষক, আমার গায়ে লেগেছিল। ভণ্ডামি লোকদের, ভণ্ড লোকদের ভণ্ডামিও দেখেছি। যখন প্রচুর মারছে ওদেরকে, প্রেস কনফারেন্স করছে, মারছে, এগিয়ে থাকা টিভি চ্যানেলকে বলছে দাদা একটু নিউজ করুন, একটা লাইন নিউজ করেনি। অভিজিৎ গাঙ্গুলি পার্থবাবুদের গ্রেপ্তার করার পরে ওরা নিউজের আলো এসেছে, তার আগে 2-1টা মাত্র টিভি চ্যানেল তাদেরকে নিয়ে খবর করতো। এটা জেনে রেখে দিন আপনারা। কিছু লোক টিআরপি পেয়েছে, কিছু লোক সমাজকর্মী হয়ে গেছে, কিছু লোক আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওদের সাথে যোগাযোগ করেছে। এইটা হচ্ছে, এই জায়গা থেকে আমি বলি যে আজকে যে রায়টা হয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু রায়টার পরিপ্রেক্ষিতে ওরা টাকা দিতে পারবে না। কারা? ওই যে শিক্ষকদের চাকরি গেল, একটা মজার কথা, 26,000-এর মতো নাকি শিক্ষকের চাকরি নাকি এখন বেনো জলে, তারা নাকি সব ভোটকর্মী ছিল। তাহলে তো ভোটে ক্রাইসিস হয়ে যাবে। এই সামনে যে লোকসভা নির্বাচন চলছে, এখন সামনে না চলছে, গোয়িং অন, তাতে প্রায় 26,000 ওরা শিক্ষক ভোটকর্মী ছিল। সেই ভোটকর্মীরা ভোটের দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে, ভোটের দায়িত্ব তারা পাবে না, কারণ তারা শিক্ষক নেই আর। ফলে বিপুল পরিমাণ ভোট প্রক্রিয়া সংকট দেখা দেবে। এটা মোকাবেলা কী করে আমি জানি না। তাহলে কি মহিলা শিক্ষিকাদের ধরে ধরে কি এখন ভোটকর্মী হিসেবে পাঠানো হবে নাকি? জানি না। একটা জগা খিচুড়ি ব্যাপার তৈরি হবে, কিন্তু একটা সংকট তৈরি হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন গ্রামে গ্রামে, জেলায় জেলায় ওই যে শিক্ষকরা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে যখন টাকা চাওয়া হয়েছে, তাদের তো সুদসহ টাকা, তারা তো দিতে পারবে না। কজন দিতে পারবে? কজনের টাকা আছে? ঘটি বাটি বিক্রি করতে টাকা দিচ্ছিল তারা। তখন তারা যখন দিতে পারবে না, আর ডিএম সাহেব যখন তাদের উপর প্রেশার দেবে, পুলিশ পাঠাবে, বিশাল একটা জটিল পরিস্থিতি তৈরি হবে, খুন খারাপই হয়ে যাবে। লোকাল নেতাগুলো যারা টাকা নিয়েছে তাদের উপর চড়া হবে, খুন হয়ে যেতে পারে, খুন হলো। এবার আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়,
আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র ওই কাটমানির শিক্ষকরা কেন অপরাধী হবে? যারা তাদের কাটমানির শিক্ষক পদের জন্য না ভালো, যারা চুরির মালটা নিল। আমি আদালতকে বলি, আমি অল্প বুদ্ধির মানুষ। আচ্ছা, আদালতের যারা ভার্ডিক্ট দেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যে এই অপাকপার গ্রুপটা যারা এখন জেলে আছে বা জেলের বাইরেও এখন অনেকে আছে, তাদের সম্পত্তি ক্রোক করা হচ্ছে না কেন? আপনি বলবেন জেলে আছে, আর জেলে তো তাদের এখনও রায় হয়নি। এখনও তো আমাদের চিফ সেক্রেটারি এই সকল আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে, তাদের আদালতে দ্বারস্থ করে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে গেলে কিন্তু আদালতের এই চিফ সেক্রেটারির পারমিশন চাই। চিফ সেক্রেটারি সেই অনুমোদন কিন্তু দেয়নি। 23 এপ্রিল পর্যন্ত সেই ডেট দিয়েছে কোর্ট, এখনও 2.5 বছরে সে অনুমোদন পায়নি। ফলে তাদের বিচার প্রক্রিয়া এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। খুব ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে যে লোকগুলো এই কাটমানির শিক্ষক তৈরি করলো, কাটমানির শিক্ষকদের চাকরি দিল টাকা নিয়ে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে, সেই লোকদের সম্পত্তিগুলো তো আছে, সেগুলো ক্রোক করা যেতে পারত। সেগুলো ক্রোক করে সেটা তো হাজার হাজার কোটি টাকা হবে। পার্থক্য কত সম্পত্তি আছে, এমন যাদের যাদের সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ক্রোক করে, বাজেয়াপ্ত করে, সেই সম্পত্তিকে নিলাম করে সেই টাকা তো এই শিক্ষকদের বা যারা যারা বঞ্চিত ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া যেতে পারতো। আমার লজিক তাই বলে। তাহলে গরিব অসহায় শিক্ষকরা যারা কাটমানি শিক্ষক, তারাই শুধু ক্ষতিগ্রস্ত হবে কেন? যারা মহিরু, যারা নেতামাতা, যারা ত্রাতা, যারা রক্ষাকর্তা, যারা হরিদাস পাল, যাদের অনেক টাকা পয়সা আছে তারপর আরও চুরি করতে চায়, যাদের একটা বউ আছে আরও 5টা উপপত্তি পেতে চায়, যারা 70 বছর বয়সে 20 বছর বিয়ের সাথে ফস্তি করে, আদালতও করে, তো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আদালত তো কোনো সিদ্ধান্ত নিতে পারে। আদালত সিদ্ধান্ত নিতে পারে না। আমি পরিষ্কার করে বলি, আমি বঙ্গবাসীকে বলি, আমার নোট অফ ডিসেন্ট রইল এখানে, আমার ব্যক্তিগত একটা মত রইল যে শুধুমাত্র যারা যারা কাটমানি শিক্ষক, যারা যারা 8 বছর ধরে বেতন পেয়েছে তাদের বেতনের টাকা সুদ সহ ফেরত দেওয়ার কথা শুধু বললে হবে না। ওটাও যেমন অপরাধ, অন্যায় যে করে, অন্যায় যে সহে, যে অন্যায় করতে প্ররোচিত করেছে সে তো আসল অপরাধী। ধরুন খুন করেছেন, ধরুন একটা লোককে খুন করা দরকার, একটা লোকের খুন করার জন্য যে দাগি অপরাধী তাকে আমি কিছু টাকা দিলাম। ধরুন আমি খুন করছি, আমি টাকা দিয়ে বললাম তোকে 10 লাখ টাকা দিচ্ছি, তুই ওই লোকটা খুন করে দে। লোকটি খুন হয়ে গেল, খুন হয়ে যাওয়ার পর তদন্ত করে দেখা গেল খুন করেছে মিস্টার এক্স, সেটা গুন্ডা, সেটা ভাড়াটে গুন্ডা। তো ভাড়াটে গুন্ডাকে ধরে লকআপে ঢুকিয়ে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি খুনটা করেছি তো আমি তো ভাড়াটে গুন্ডাকে দিয়ে খুন করি, তাহলে আসল অপরাধী তো আমি তো ওকে টাকা দিয়ে খুনটা করালাম। তাহলে যে খুন করেছে তার 5 বছরের জেল হলে, যে খুনটা করিয়েছে তার ফাঁসি হওয়া উচিত। ফলে যারা কাটমানি শিক্ষক তৈরি করেছে, যারা কাটমানি শিক্ষক হয়েছে, তাদের যতটা না দোষ আমার চোখে, যারা কাটমানি শিক্ষক পাতা তৈরি করলো, ওদের নিয়োগ করলো বৈধভাবে, সাদা খাতা জমা দিয়েও যারা নিয়োগ করে দিল, তাদের অপরাধটা অনেক বেশি। আজকের হাইকোর্টে কিন্তু তাদের শাস্তির কোনো প্রতিফলন দেখতে পেলাম না। আজকে হাইকোর্টের রায় ওরা নাকি বলছে আবার সুপ্রিম কোর্টে যাবে। আবার কল্যাণ গাঙ্গুলি বলেছে আমি 5 মিনিটে সব সুপ্রিম কোর্টে গিয়ে ব্যবস্থা করে দেবো। আমি বলছি জাজমেন্ট ইজ ইরনিয়াস, জাজমেন্ট ইজ ব্যাড ইন ল। নো প্রুডেন্ট পারসন ক্যান এক্সপেক্ট দিস টাইপস অফ জাজমেন্ট। কি করে তুমি চাকরি খেয়ে নিলে সবাইকার? এর চেয়ে ইরনিয়াস জাজমেন্ট কখনো হয়নি। কলকাতা হাইকোর্ট এখন দরকার সত্যিকারের ভালো আইনজীবী জজ হওয়া। এরও কোনো জজের জুনিয়র জজ হয়ে গেলে বা কারোর সঙ্গে কারো জজের কোনো উকিলের বন্ধু জজ হিসেবে বড় জায়গায় থাকলে হাইকোর্টে এটা কিন্তু বারবার হবে। আমি তো বললাম যাদের যাদের আজকের রায়ে জাজমেন্ট গেছে আপনারা জানবেন, একটু সময়ের অপেক্ষা, হয়তো 3 দিন 4 দিন লাগবে, এই জাজমেন্ট স্টে হবেই। চিন্তা করবেন না, এটা হয় না। আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের সমস্যা হচ্ছে এইরকম কতগুলো অশিক্ষিত আইনজীবী হাইকোর্টের জজ হয়ে গেছে। আরে বাবা, কল্যাণবাবু, আপনি অভিজিৎ গাঙ্গুলি তো বউ কেন পালিয়েছে বলে চিন্তা করছেন? ওর বউ পালিয়ে যায়, ওর ঘরে কেউ থাকে না, কাজের লোকও থাকে না। পাগলামি হচ্ছে নাকি সব? সুপ্রিম কোর্টটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আবার বাবার সম্পত্তি নাকি সুপ্রিম কোর্টটা? গেলেই সব পাপ ধুয়ে মুছে যাবে?
সুপ্রিম কোর্ট কি পাপ ধোয়ার জায়গা নাকি? ওটা সুপ্রিম কোর্টটা কি মস্করা করার জায়গা নাকি? এত বড় চুরি করার পর লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে না? দড়িটা গলায় ঝুলে যান না, ফ্যান আছে ফ্যান। ও এখন তো আপনার ঘরে ফ্যান নেই মনে হচ্ছে, এসি আছে, ফ্যানগুলো খুলে দিয়েছেন বুঝি? যদি ফ্যান দু একটা থেকে থাকে দেখুন না, তা ভালো দড়ি কেনার পয়সা দিয়ে দিচ্ছে আপনাকে, ওটা ফ্যানে লাগিয়ে ঝুলে যান। এটা হচ্ছে আপনার কাজ। যদি এরকম দু চারটে ঝুলে যেতে পারেন, আজকে তো ঝুলে যাওয়া উচিত কিছু কিছু লোকের। দু চারটে আত্মহত্যার খবর আজকে বেরোনো উচিত। এটা তো নির্লজ্জ, এটা আত্মহত্যা করতে জানেন না তো। যাদের লজ্জা শরম হায়া এগুলো আছে তারা আজকে কয়েকজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার কথা। এই যে আজকে ভার্ডিক্ট, এই যে আজকে বিচারের রায়, এত দিন লাগলো? আর কত দিন? অভিজিৎ গাঙ্গুলিকে মনে পড়ছে, তিনি রাজনীতি প্রাঙ্গণে গেছেন, সেটা তার ব্যাপার। তার ভার্ডিক্টকে নিয়ে খেলাধুলো করা হয়েছে, হাসি ঠাট্টা মস্করা করা হয়েছে, ভালো লাগেনি না? তাহলে আজকের জাস্টিসগুলো কি ফালতু নাকি? সব যত জাস্টিস যারা অনুপ্রেরণা অনুপ্রাণিত নয় সব ফালতু। এটা তো হিরক রাজার দেশ বলা যাবে না, নোংরামি নষ্টমী ফড্ডামি ছাজরামির দেশ হয়ে গেছে পুরো। বন্ধ। আমাদের রক্ত ঝরেছে দেশকে সমাজকে ভালো করতে গিয়ে, আমার রক্ত ঝরেছে, আমার শাল চামড়া তুলে দেওয়া হবে সব চললে। আর যারা ভণ্ডামি করেছিল, যারা ওই সব অ্যাডভোকেট আছেন, তারা যে বাড়তি টাকা নিয়েছেন ওই অসহায় শিক্ষকদের কাছে, ফেরতই টাকাগুলো সব। আগে চাকরিটা করুন, প্রত্যেক যেন চাকরি পায় দেখুন, ওসব জানা আছে। ওসব অ্যাডভোকেট তো চিনি আমি, সব অ্যাডভোকেট তো চিনি। চালাই করে টিভি চ্যানেলে বললে মানুষ হয়ে যায় না। এই তো টিভি চ্যানেল বলছে, কতগুলো চোরগুলো টিভি চ্যানেল বলে, চোরগুলো টিভি চ্যানেল বলে না। আমি তো কথা বলতে লজ্জা পাই যে ওরা আর আমি এক হয়ে গেলাম, হয়তো মুড়ি এক হয়ে গেল। একজন ফ্রড চিটিংবাজ মিথ্যাবাদী সেও বলছে, সততার কথা বলছে, সমাজের কথা বলছে, সততা সমাজের কথা কে বলছে? চিটিংবাজ বলছে। একজন রেপের বিরুদ্ধে বলছে, সে নিজে রেপিস্ট, প্রফেশনাল রেপিস্ট, সে রেপের বিরুদ্ধে বলছে। একজন প্রফেশনাল ডাকাত, সে দুর্নীতি বিরুদ্ধে বলছে, যে প্রফেশনাল দুর্নীতিবাজ, সে দুর্নীতি বিরুদ্ধে বলছে। আমাদের সমাজের সংকটটা তো ওই জায়গাটায়। আমি পরিষ্কার করে বলি, আজকে রায়ের ফল দেখতে চাই, আবার স্টে অর্ডারের গল্প না ওঠে, কোথায় লাইন দিয়ে কার সাথে কারো আবার বসে যাবে না তো, আর প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী চলে যাবে না তো, আরে তো গৃহবীর যুদ্ধ পেতে যাবে। আপনি এই অসহায় শিক্ষকরা, যারা চুরি করে অসহায় আর কি, সেই সংখ্যা তো আর কয়েকশো নয়, কয়েক হাজার। এরা তো জেলায় জেলায় বিস্ফোরণ তৈরি করে দেবে, সব ঘরদোর মেরে দেবে। এমন তো মনে হয় রাজ্য পুলিশকে এখন বিভিন্ন দুর্নীতিগ্রস্তের বাড়িগুলো গার্ড দিতে বলা উচিত। যারা টাকা তুলেছিল, গোটা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় যারা টাকা তুলেছিল, আবার কি বলছি, গোটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যারা টাকা তুলেছিল, তাদের বাড়িগুলো রাজ্য পুলিশ যেন অবিলম্বে গার্ড দেয়, সেখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হোক। কারণ তাদের বাড়িঘর এই সকল শিক্ষকরা জ্বালিয়ে দিতে পারে, গোটা রাজ্যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে। না হলে খুশি হব, সম্ভাবনা আছে। আমি সম্ভাবনা শিল্পের কথা বলছি, এটাও তো শিল্প। দুর্নীতি হবে, মারপিট হবে, হই হবে, আগুন জ্বলে যাবে, এটা মজা না? খেলা হবে, কি সুন্দর খেলা, সব আর কি সব খেলা হচ্ছে। এই দেবাংশু, এই 23,000 লোককে নিয়ে কেমন খেলা হচ্ছে বলুন তো? 23,000 শিক্ষককে দিয়ে খেলা করেছি, সবাইকে কাটমানি শিক্ষক বানিয়েছি, প্রত্যেকের চাকরি চলে গেছে, সুস্থ টাকা ফেরত দিতে হবে, খেলা হবে। আর পাগলামিটা বন্ধ করে সব ধরে জেলেও দিতে হবে। বাকিরা যারা জেলের ভিতরে আছে তাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হোক, যাবজ্জীবন করা হোক। যারা জেলের বাইরে আছে ইমিডিয়েটলি তাদের ধরা হোক, তাদের সম্পত্তিগুলো ক্রোক করে এই সম্পত্তির টাকা বেচে, সমস্ত সম্পত্তিকে বেচে যে শিক্ষকরা এতদিন বঞ্চিত হয়ে গাছতলায় বসে আছে, তাদের শুধু চাকরি দিলে হবে না, দ্রুততা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ক্ষমা চাইবে, হাত জোড় করে এইভাবে, ক্ষমা করে দাও, তোমাদের অনেক অত্যাচার করিয়াছি, আমি মাটি মানুষের সরকার তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের চাকরির বন্দোবস্ত করে দিলাম, আর তোমাদের 8 বছরের চাকরি এই মন্ত্রীদের সম্পত্তি ক্রোক করে, বাজেয়াপ্ত করে, ওই যে আধিকারিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, যারা চুরিতে নেতৃত্ব দিয়েছিল, ওই সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, এই সবাইকে ধরে জেলে ঢুকিয়ে দিয়ে সম্পত্তিগুলো কেড়ে নিতে হবে। সম্পত্তি বউ বাচ্চারা খাবে না, ওটা জনগণের টাকা, ওটা অসহায়ের টাকা, ওটা কেড়ে নেওয়া হবে। কেড়ে নিয়ে ওগুলোকে নিলাম করে ওর জন্য আইন তৈরি করতে হবে। যদি আইন না থাকে আইন তৈরি করতে হবে, বিধানসভা আইন তৈরি করুক, আইনি চোরদেরকে শাস্তি করার জন্য বিশেষ আইন তৈরি করে ওই টাকাগুলো ওই শিক্ষকদের দেওয়া উচিত, যাদের টেবিলে
চেয়ারে থাকার কথা, বোর্ডে চক দিয়ে যাদের শিক্ষকতা করার জন্য লেখার কথা, তাদের দেওয়া উচিত। ধন্যবাদ। স্যার, অত্যন্ত দামি একটা কথা বললেন যে এই ভোটের মাঝখানে এই যে রায়টা হলো তাতে কিন্তু ভোট প্রক্রিয়ায় অনেক বড় একটা আঘাত আসলো রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকারের মুখ তো পুড়লই, আর তার সঙ্গে এখন বিরোধীরা মন্ত্রিসভার দিকে আঙুল তুলছেন, এটা বিরাট বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। এখন আপনি যেটা বলছেন যে এই টাকা কোথা থেকে আসবে, যারা ঘটি বাটি বেচে টাকা দিয়েছে তারা কোথা থেকে টাকা দেবে, তাহলে এখন কি তারা মন্ত্রীদের কাছে, যাদের কাছে চাকরির জন্য তারা টাকা দিয়েছিলেন, তাদের বাড়িতে হামলা করবেন যে টাকা আমাকে ফেরত দাও? এরকম যদি হামলা শুরু হয়, আপনি তো সেরকম একটা ইঙ্গিত দিলেন। না, আমার তো তাই মনে হয়। আমার অল্প বুদ্ধি, জ্ঞানভূমি আমাদের কম, সাধারণ মানুষ আমরা আর কি বুঝি, ওরা তো বোঝে। আমার যেন মনে হচ্ছে তাই, বিনীত স্বাভাবিক। তাদেরকে যদি এখন ডিএমকে দিতে হয় যে সব টাকাগুলো তারা দেবে করতে, আপনি লজিকে জানতো যারা কারবানির টাকা দিয়ে, তারা তো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, স্কুল মাস্টারি করতে যায় কারারে ভাই, খুব ধনী ঘরের ছেলে খুব সহজে করতে যায় না, নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব ঘরের বাচ্চা, তারা কেউ সততার কথা আর ভাবতে পারেনি। চাকরি হবে না, কি সততা, ওই টাকা দিয়েই হোক। কেউ 10 লাখ দিয়েছে, কেউ 20 লাখ দিয়েছে, কেউ 25 লাখ দিয়েছে। এবার সুদসহ সেই টাকা যদি হঠাৎ করে ফেরত দিতে বলে, তারা কি আর রইল তাদের বাম্মাদের? তাদের বাম্মার হাঁটা রাখাবে, তাদের বাম্মা আছে, তাদের ভাই আছে, তাদের বৃদ্ধ মা আছে, তাদের তো হাঁটা রাখা হয়ে যেতে পারে। এ দায় কে নেবে? এবার সেই বাচ্চা, সেই ছেলেটি, মেয়েটি, সেই তরুণীটি তাদের প্রেমিকা বলেছিল তোর সাথে তোকে বিয়ে করব, সেই প্রেমিকা পালাবে। তার প্রেমিক বলেছিল এবার বিয়েটা হচ্ছে আমার, সে প্রেমও বন্ধ হয়ে গেল, মানে প্রেম সব গেল। আবার বিয়ে হয়ে গেছে কারো, সে ডিভোর্সই পালাবে, বলে জালি স্বামী, বলে জালি বউ, জালি স্বামী, জালি বউ। সামাজিক অনেক বিপর্যয় তৈরি হবে। এখন এই বিপর্যয়গুলো ক্ষোভটা কোথায় গিয়ে জড়ো হবে? ওই তরুণীর ব্রেনে, যে এত সর্বনাশের কারণ হচ্ছে ওই সেই সৎ রঞ্জন থেকে এসেছিল তাপস মণ্ডল, সেই তাপস মণ্ডল থেকে কুন্তল শান্তনু আর গোপাল দলপতি আর তার বান্ধবী হৈমন্তী, ওখান থেকে এসেছিল অহিংজিত হয়ে আর কালীঘাটের কোন দিকে যাচ্ছিল, সেই যে পিরামিডের চূড়া সব জ্বালিয়ে দেবে তো তারা। তো চেনে সদরঞ্জনদের, গোটা রাজ্যে তখন সদরঞ্জন বসে আছে, গোটা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সদরঞ্জন, তারা সব পার্টির ছোট বড় মেঝো নেতা। এবার তাদের কী হবে ভাই? ধরবে তো তাকে, এই তুই তো টাকা নিচ্ছিস বল। সেই ঘরগুলোকে আমি প্রোটেকশন দিতে বলছি। সেই ঘরগুলোকে রাজ্য পুলিশ, ভোটের সময় পুলিশ কোথায় পাবে? সব সেন্ট্রাল বাহিনীকে তাহলে ভোটগুলো দেখতে পারবে। রাজ্য পুলিশগুলো শুধু ওদের গার্ড দেবে, কাদেরকে? এখন আমার মনে হয় কাল পরশুর মধ্যে এরা সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কাধুকি দেবে আর কি। কাজ কিছু হবে বলে মনে হচ্ছে না। সুপ্রিম কোর্টই হাইকোর্টকে এটা দেখতে বলেছে। আমি এই জটিলতায় যাচ্ছি না, এটা অ্যাডভোকেটটা বলুন, আমি বলবো না এটা, কিন্তু জটিল পরিস্থিতি একটা হবে। বলুন স্যার, এই যে তদন্ত চালিয়ে যাবে হাইকোর্ট, মানে হাইকোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে তাতে বলছে যে তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং প্রয়োজনে যে কোনো কাউকে হেফাজতে নিতে পারবে। এবং এই বিষয়টা প্রকাশ্যে আসার পর, হাইকোর্ট থেকে এই রায় আসার পরেই কুণাল ঘোষ বলছেন এতে কি যারা মানে নির্দোষ তাদের প্রতি কি সুবিচার হলো? সবার প্রতি তো সুবিচার হলো না, কি বলবো? হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যে প্যানেলটাকে পুনর্গঠিত করতে বলা হয়েছে। চালাকির কথা বলতে হবে না, তাতে বলা হয়েছে যারা সৎভাবে চাকরি পেয়েছে। আমি তো বললাম 23-24 হাজারের মধ্যে 11,000 আমার কাছে হিসেব আছে যারা অসৎ, সেই ব্রেকআপটা আছে। 9, 10, 11, 12 গ্রুপ ডি গ্রুপ সি মিলিয়ে মোট 11,000-এর মতো অসৎভাবে চাকরি হয়েছিল, যেটা অভিজিৎ গাঙ্গুলিরা বলেছিল। কিন্তু এখন তো আমরা দেখি 23-24 হাজার, তাহলে ওই 24-25 হাজার থেকে আপনি 11,000 বাদ দিন, বাকি 13-14 হাজার অবৈধ নিয়ম, 13-14 হাজার অবৈধ নিয়ম, ওই 13-14 হাজারটা বাদ যাবে। আর ওই 13-14 হাজারটা থাকবে, আর 11,000টা বাদ যাবে, তাহলে 13-14 হাজার লোকের চাকরি থেকে যাবে। আমি তো আপনি তাদের কথা বললাম, তারা এই হ্যারাসমেন্টের শিকার হলো কেন? তাদেরও তো খুব থাকা উচিত। তারা তো অসম্মান হলো, তারাও তো ঝুঁকির মধ্যে পড়লো, তাদেরও তো কারো হার্ট অ্যাটাক হতে পারে, তাদেরও পরিবারে কারো ক্ষতি হতে পারে। এই দায়িত্ব কেন ওই শিক্ষক নেবে? এর জন্য রাজ্য সরকার দায়ী, শিক্ষা দপ্তর দায়ী, এইটা তো মানতে হবে। কারণ ওই শিক্ষকরা তার অমর্যাদা বলেও তাদের তো একটা প্যালপিটেশন হলো ভিতরে, ধরলাম তাদের চাকরি রয়ে গেল, বেঁচে গেল। আমি আশা করি তাদের চাকরি বেঁচে যাবে, কারণ ওরা প্যানেলে সৎভাবে ছিল। কিন্তু যারা সাদা খাতাতেই জমা দিয়েছে, সাদা খাতা যে জমা দিয়ে চাকরি পেল তার দোষ যতটা না, যে লোক চাকরি দিল তার দোষ তার কয়েক হাজার গুণ বেশি। আপনি সাদা খাতা দিয়ে দেবেন, চাকরি পেয়ে যাবেন? এই যে এত লোক সব দাঁড়িয়ে সাদা খাতা জমা দিয়ে দেবে, সবাই আইএস আইপিএস হয়ে যাবে। আইএস আইপিএস যারা করে সেই নিয়োগকর্তাদের দায়, তাকে চাকরি দেওয়া যায় কি যায় না? তার চাকরি দিয়েছে, মাল্লু পেয়েছে, মাল্লু টাকা পেয়েছে, 500,000 টাকা বিক্রি হয়ে যায় বাঙালি জাত, 2-4 লাখ 10 লাখ 20 লাখ পেলে বিক্রি হবে না? বিক্রি হয়েছে।
আর নায়িকা নিয়ে সুন্দর সুন্দর নিয়ে নেচেছে, ধেই ধেই করেছে, খেলা হবে, ও লাভলি, কত মজা চলছে, বাংলায় ফুর্তি চলছে, ফুর্তি, চামড়া তুলে দেওয়া উচিত, ফুর্তি বাদে বেরোলে চামড়া তুলে দেওয়া উচিত। এদের দরকার ছিল কাজীর বিচার, এই আমরা কাজী পিটিয়ে লাল করে দিতাম সব। মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের পরে বলছেন যে এই রায়টা সম্পূর্ণ বেআইনি, শীর্ষ আদালতে যাব, চাকরিহারাদের পাশে আছি এবং জেলে পাঠাবেন আমি তৈরি আছি। বিজেপির বিচারালয় তৈরি হয়ে গিয়েছে, আরও 10 লক্ষ সরকারি চাকরি তৈরি, বিজেপির কথায় চাকরি বাতিল করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, উনি বুঝে গেছেন ওনার দলে যত ছোট বড় মেজর নেতা সব জেলে থাকবে, তো সবাই জেলে থাকলে উনি বাইরে থাকবেন কেন? ওনার তো বাইরে থাকলে তো কষ্ট লাগবে। সবাই আপন লোকগুলো ধরুন ঘরের ভর্তি সব লোক জেলে আছে, তো আমারও তো মনে হবে আমি ওদের সাথে থাকি, খাই দাই ঘুরি। তবে মাননীয় এই গরমকালে কিন্তু একটু এসি দিতে হবে, জেলে এসি টেসি না হলে একটু প্রবলেম আছে, গরম লাগে প্রচণ্ড। আর ভালো খাওয়া দাওয়া দেবেন, আর একটু পেন টেন কলম টলম দেন, কবিতা টবিতা লিখবে, নাটক ফাটকও লিখবে। আর কি গালাগাল ফালাগাল বেরোচ্ছে, এই গালাগাল কিন্তু বেড়ে যাবে, জানেন তো। আপনারা তৈরি থাকুন, আর ওইটা নিয়ে আমার কাছে আসবেন না। দিদির মাথা গরম করে 2-1টা গালাগাল দেবে, তো ওইটা নিয়ে আমার কাছে আসেন কেন ফালতু বলতে? ওটা আসবেন একদম, গালাগাল দেবে, 2-4টা গালাগাল বেরোবে। এখন নতুন নতুন সুন্দর সুন্দর গালাগাল কদিন ধরে বাংলা মানুষ এনজয় করবে, যুবক যুবতীরা চাকরি পাবে না, গালাগাল নিয়ে মিম করবে, ট্রোল করবে, এটা হবে। আর কুণাল ঘোষক কিছু গোলগাল কথা বলবো, সেটা নিয়ে আপনারা সারাদিন বকবক করবেন। টিভি চ্যানেলগুলো আমার গলা, এই ডাক্তারবাবুকে দেখিয়েছি মাত্র, গলা খারাপ হয়ে গেছে আমার। ডাক্তার বলেছে কথা রেস্ট নিন, ভয়েস রেস্ট, এই ডাক্তার শুনতে পাচ্ছে পেছনে, ভয়েস রেস্ট দিন। আমি কিন্তু ভয়েস রেস্ট দিতে পারছি না, সমাজের জন্য কিন্তু এটা সোজা কথা বলছি। মাননীয় আপনারা সবাই জেলে থাকবে, আপনি জেলখানাগুলোকে সুন্দর করুন কিন্তু, আর প্রতি জেলের রুমে কিন্তু আপনি এসি দিন, এসি না দিলে হবে না, গরমে থাকবে কীভাবে? জেলখানাগুলো খাওয়া দাওয়া, মুরগা মশলম খাসি টাসি থাকবে। জেলখানাটাই হচ্ছে নবান্ন, জেলখানাটাই হচ্ছে রাইটার্স বিল্ডিং। ধন্যবাদ।